খাদ্য করে বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির স্বাদ কাহন। নমস্কার, শুরু করছি আজকে নতুন ভিডিও। কলিকাতা বলতে 1800 শতকের মানুষরা শুধুমাত্র উত্তর কলিকাতা ও মধ্য কলিকাতাকে বুঝত। দক্ষিণ কলিকাতা তখনও ঘন জঙ্গলে পূর্ণ ছিল। যে ব্যস্ত চৌরঙ্গী রোড আজ দেখছেন, সে সময় সেটি ছিল ঘন জঙ্গলে পূর্ণ। আর ছিল ডাকাতের ভয়, হিংস্র পশুর ভয়। আজ যেটাকে টলি নালা বা খাল হিসাবে জানি, সেটা সে সময় ছিল প্রাণবন্ত আর তখনকার এলাকাবাসীদের বেঁচে থাকার একমাত্র প্রাণকেন্দ্র। সতীর 51 পীঠের মধ্যে কালীঘাট কিন্তু অন্যতম। আর সেই কালী মন্দিরকে ঘিরে গড়ে উঠতে লাগলো প্রথমে বসতি, প্রথমে গ্রাম, তারপরে নগর, আর শেষে আজকের কলকাতার মূল অংশ। কলিকাতার এই যাত্রাপথে যখন গ্রাম থেকে ধীরে ধীরে দক্ষিণ কলিকাতা নগরের দিকে এগোচ্ছে, সেই সময় অর্থাৎ 1933 সালে ব্যবসার উদ্দেশ্যে পুরুলিয়া থেকে কলিকাতার কালীঘাটে আসেন রাধাকৃষ্ণ দত্ত। তিনি প্রথমে ভেবে পাচ্ছিলেন না কি ব্যবসা করবেন। ক্রমে তিনি লক্ষ্য করলেন পুজো করতে আসা লোকেদের আর এলাকাবাসীদের চা পানের ভীষণ সমস্যা। সেই সাথে সকালের টিফিনটাও ঠিক মতো পাওয়া যায় না। তাই তিনি ঠিক করলেন চায়ের সাথে সকালের টিফিনটাও বানাবেন। 1933 সালে তাই তিনি রাসবিহারীতে দোকান দিলেন এবং দোকানের নাম রাখলেন রাধুবাবু। তার হাতে গড়া চা, বাটার টোস্ট আর চিকেন স্টু এলাকাবাসীর মন জয় করে নিল খুব সহজেই। যে এলাকায় চায়ের দোকান ছিল না, সেই এলাকায় পাওয়া যেতে লাগলো বাটার টোস্ট আর চিকেন স্টুর মতো বিদেশি খাবার, তাও সেটা খুব কম দামে। আজও এই দোকানে 50 পাউন্ড রুটি, 300 বিজোড় ডিম আর 600 কাপ চা সহ 22 রকমের আইটেম প্রতিদিন বিক্রি করেন। ভারতবর্ষের আর 5টা শহরের মতো আমাদের কলকাতা নয়। 1690 সাল থেকে যে পথ চলা শুরু হয়েছিল, সেই পথ চলতে চলতে আজ 300 বছরেরও বেশি হয়ে গেছে। গ্রাম থেকে শহর হয়ে ওঠার কলকাতার বুকে আজকে নামি দামি অনেক রেস্তোরাঁ রয়েছে, কিন্তু রাধুবাবু আজও বুড়ো হাড়ে ভেলকি দেখিয়ে যাচ্ছেন। তিনি নতুন নতুন রেস্তোরাঁগুলোকে জানান দিচ্ছে, ওহে নবীন, তোমার যখন পথ চলা শুরু হয়নি, সেই সময় থেকেই আমি এই এলাকার বাদশা, এক ছত্র অধিপতি। সেই নাবালক কলকাতা আজ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে। শুধু রাধুবাবু আজও 85 বছরের যুবক। অতুলনীয় স্বাদের জন্য দলে দলে ছুটে আসতে লাগলো পরিচালক থেকে ফিল্ম স্টার, ঋষিমতি উত্তম কুমার, এমনকি রাজ কাপুর পর্যন্ত নিজের রসনা তৃপ্তি নিবারণ করে গেছেন। শুধু তাই নয়, নকশাল সময়ে এ কাহিনীও রটেছিল, তিনি নাকি তার তৈরি চায়তে হালকা মাত্রায় আফিমের ব্যবহার করেন, যেটা পান করার সাথে সাথে স্বর্গীয় সুখ অনুভূতি হয়। যদিও এ গুজব বেশি দিন টেকেনি। দত্তবাবু বিয়ে করেননি, তাই তিনি 1987 সালে নিজের ভাই এবং ভাইপোদের যাবতীয় দায়িত্ব স্থাবর অস্থাবর বুঝিয়ে দিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমান। ভাই বিজন বিহারী দত্ত এবং তার ভাইপো সত্যসুন্দর এবং সোমনাথ বাবু হলেন এই দোকানের ভারপ্রাপ্ত মানুষ। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।